তো গল্পের নাম আত্মঘাতিনী প্রেতাত্মা। নমস্কার, আমার নাম সায়ন রায়। বেনারসের মূল বাসিন্দা হওয়া সত্ত্বেও চাকরি পেলাম সুদূর হরিয়ানা রাজ্যের ফরিদাবাদ শহরে। ভালো চাকরি, তার উপর আবার সেই সময় দেশে চাকরির বাজারও মন্দা। তাই আর দূরত্বকে তোয়াক্কা না করে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়লাম কর্মস্থানের উদ্দেশ্যে। আমি যখনকার কথা বলছি তখন ফরিদাবাদ শহরটা তেমনভাবে গড়ে ওঠেনি। না ছিল অত শহুরে জাঁকজমক, না ছিল এত ট্রাফিক জ্যামের হাঙ্গামা। তখনকার ফরিদাবাদ ছিল ছোট কিন্তু সুব্যবস্থিত, আর ছবির মতো সাজানো গোছানো। এইখানে প্রথমবার এ সময় শহরটাকে একটা গতানুগতিক ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ বলেই মনে হয়েছিল। শুধুমাত্র বাটাচক ছিল এই শহরের মুখ্য বাজার, বেশ কিছু দোকানপাট ইত্যাদি। এছাড়া এইখানে তেমন বিশেষ কোনো আকর্ষণ আমি খুঁজে পাইনি। বেশিরভাগ মানুষই বিভিন্ন ফ্যাক্টরিতে কর্মরত। এইখানকার লোকেরা যথেষ্ট গম্ভীর প্রকৃতির, অচেনা লোকের সঙ্গে বন্ধুত্ব পাতাতে নারাজ। কাজ থেকে ফিরে ঘরে এসে নিজের ক্লান্ত শরীরটা কোনো মতে বিছানায় এলিয়ে দিতে পারলেই বাঁচে। অবশ্যই এহেন আচরণে তাদের কোনো দোষ নেই। খেয়েই বা টানা ৮ ঘন্টা ধরে ফ্যাক্টরি শিফটে অক্লান্ত পরিশ্রম করে এসে আপনার সাথে খেজুরে আলাপ সারবে বলুন। এইখানে এসেই ভাগ্যক্রমে একটা ভালো বাড়ি ভাড়া পেয়ে গেলাম। বাড়িওয়ালা অন্য একটা বাড়িতে ভাড়া থাকেন, তাই ভাড়াটে বাড়িওয়ালার সেই চিরাচরিত সংগ্রামবালদেরও কোনো ঝঞ্ঝাট নেই। ভাড়াও খুব বেশি কিছু নয়, সবই পছন্দসই। তবে বাড়িটার প্ল্যানটা একটু অদ্ভুত ধরনের। একটাই ঘর, কিন্তু বেশ বড় সড়ো আর উন্মুক্ত। খুব ভালো হাওয়া বাতাস খেলে। চারদিকে 4টে বড় বড় জানালা আছে, 2টো দরজা আছে। একটা উত্তর দিকে সদর দরজা, আর তার উল্টো পিঠে অর্থাৎ দক্ষিণ দিকে এই দক্ষিণের দরজাটা খুললে সামনে একটা ছোট সমতল উঠোন মতো পড়ে। এই উঠোনটা পার করলেই সামনে রান্নাঘর। ধার্য করা হলো যে আমরা 3 জন মিলে বাড়িটা ভাড়া নেব। আমি, সান্যালবাবু আর অমিয়। আমি আর অমিয় সমবয়সী, কিন্তু সান্যালবাবু আমাদের থেকে অনেকটাই বড়। তাই আমরা নিজেদের মধ্যে অনেক ঠাট্টা ও খুনছুটি করে থাকলেও তাকে একবার একটা ঘাঁটাতাম না। রান্নাবান্নার কাজটা বলতে গেলে অমিয় একা হাতেই সামলে নিত। ছেলেটা ঘরোয়া কাজে অত্যন্ত পটু হওয়ায় আমাদের কোনো চিন্তাই ছিল না। দিনের বেলায় কাজ, রাতে এসে গল্পগুজব, আর ছুটির দিনে এদিক ওদিক বেড়াতে যাওয়া। বেশ ভালোই কাটছিল আমার কর্মজীবন। কিন্তু আমার এই নিশ্চিন্ত সুখের জীবনে একদিন ছন্দপতন ঘটল। খবর পেলাম যে সান্যালবাবুর বিয়ের তিথি নির্ধারিত হয়েছে এই মাসেরই শেষের দিকে। কলকাতায় তার বাড়িতেই অনুষ্ঠানটা হবে। হারামজাদা অমিয় বেটা নাচতে নাচতে কলকাতা পালালো, তার সোহাগের সান্যালদার বিবাহে যোগ দেবে। কিন্তু আমার এমনই দুর্ভাগ্য যে অনেক অনুরোধ করা সত্ত্বেও কোম্পানি থেকে আমায় কোনো ছুটিই দিল না। ফলে আমার 2 রুমমেট পাড়ি দিল কলকাতায়, আর আমি একরাশ বিরক্তি আর একাকিত্ব নিয়ে পড়ে রইলাম এখানেই। সময় কাটতে দেরি লাগে না। সান্যালবাবু আর অমিয় চলে যাওয়ার 5 দিন গড়িয়ে গেছে। এতদিন আমি একটু একটু করে অনেকটাই ধাতস্থ হয়ে উঠেছি। হাত পুড়িয়ে রান্না করতে আর নিজের বানানো সেই যৎপরনাস্তি অখাদ্য খাবার খেতে নেহাত মন্দ লাগছে না। আর যাই হোক, এদের দুজনের না থাকায় নিদনপক্ষে আমি নিজের জন্য কিছু স্বাতন্ত্র্য সময় তো পেয়েছি। এই নিজস্ব স্বাধীনতাটাকে এই কদিনে আমি অত্যন্ত ভালোবেসে ফেলেছি। সারাদিনের কর্মব্যস্ততার পর ঘরে এসে সোফায় বসে নিরিবিলিতে 1 কাপ কফি খাওয়া বা কোনো পছন্দের বই পড়ার আনন্দই আলাদা। এই সময়টা সম্পূর্ণভাবে আমার আপন। এইভাবেই একদিন বাড়ি ফিরে বেশ জমিয়ে 1 পেয়ালা কফি আর বিভূতিভূষণের আরণ্যক নিয়ে বসেছিলাম। কাপে চুমুক দিতেই বাইরে গুরুগুরু ডাক শুনতে পেলাম। যাহ বাবা, জানলার কাছে এসে দেখি কোত্থেকে দলা দলা গাঢ় নীলবর্ণ মেঘপুঞ্জ এসে গোটা আকাশটাকে আচ্ছাদিত করে তুলেছে। এখন ডিসেম্বর মাস। এইখানে প্রতি বছরের মতোই ঠান্ডাটা এইবারও ভীষণ জাঁকিয়ে পড়েছে। এই সময় হরিয়ানায় বড় একটা বৃষ্টি বাদলা হয় না, কিন্তু আজকের ছবি দেখছি একদমই ভিন্ন। মিনিট 5 মধ্যেই আকাশ ভাঙা বৃষ্টি নামল, আর ঠিক তার সাথে হয়ে গেল লোডশেডিং। চমৎকার! এই যে দেখছি গোদের ওপর বিস্ফোরা। বর্ষার রুদ্ররূপ দেখে বুঝলাম যে আজ রাতে আর কারেন্ট আসারও কিছুমাত্র সম্ভাবনা নেই। তাই আর বেশি 7-5 না ভেবে নৈশভোজ ছেড়ে সবার উপক্রম করলাম। কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমের সমুদ্রে তলিয়ে গেলাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। একটা খুট করে শব্দ হতে আমার চটকা ভাঙল। ঘড়িতে সময় দেখি রাত 1:30। বিছানায় উঠে বসলাম। বাইরের দৃষ্টির তোড় আরও বেড়েছে। ইতিউতি দেখতে দেখতেই হঠাৎ আমার চোখ গিয়ে পড়ল সামনের জানলার দিকে। দেখি একটা কালো মতো ছায়ামূর্তি জানলার গড়াত ধরে দাঁড়িয়ে আছে। আমি চপকিতে চাইলেই সে এক নিমেষে সরে গেল। ভয়ে আমার শরীর কাঠ হয়ে গেল। হায় ভগবান, শেষে কি ফাঁকা বাড়িতে চোর ঢুকলো নাকি?
আমি এখানে সম্পূর্ণ একা আর নিরস্ত্র। আমায় খুন করে রেখে গেলেও কেউ টের পাবে না। মাথায় নানা দুশ্চিন্তা খেলে বেড়াতে লাগলো। বলাই বাহুল্য যে ঘুমের 12টা অনেক আগেই বেজে গেছে। না, আর ঘুমানো যাবে না। উঠে একটা মোমবাতি জ্বালালাম। খুব চেষ্টা পেয়েছে। এক গ্লাস জল নিয়ে সবেমাত্র মুখে তুলেছি, আচমকে একটা বিকট শব্দে আমার হাত থেকে স্টিলের গ্লাসটা সশব্দে খসে পড়ল। ডুম ডুম, দাম দাম, দামাস দামাস। শব্দটা আসছিল উঠোনের দিকের সেই দক্ষিণমুখী দরজার দিক থেকে, ঠিক যেন কেউ আসুরিক শক্তি প্রয়োগ করে খিল কপাট ভেঙে ভিতরে ঢুকতে চেষ্টা করছে। আমি প্রস্তর প্রতিমা হয়ে বসে থাকলাম। না, এটা বাতাসের ধাক্কা হতেই পারে না। কেউ যেন 5টা আঙুলের মুষ্টি পাকিয়ে দরজায় প্রবলতম করাঘাত করছে। এইটা আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল যে এটা চোর ছ্যাঁচড়ের কাজ নয়। যতই হোক, চোর তো আর চুরি করতে সে মাঝরাতে দরজা কিলিয়ে পাড়া জাগাবে না। এইটা অন্য কিছু, আরও বেশি ভয়ানক, আরও বেশি হিংস্র। এইভাবে বসে থাকলে হবে না। এমন করে পিটিয়ে চললে এই কাঠের দরজার বেশিক্ষণ টিকবে না। এর আগেই আমাকে কিছু একটা করতে হবে। এখান থেকে এই মুহূর্তে পালাতে হবে আমায়। মোমবাতির স্বল্প আলোয় কোনো মতে হাতড়ে হাতড়ে আলমারির ভিতর থেকে সান্যালবাবুর একটা পুরনো ছাতা বের করলাম। বেরোনোর শুধু একটাই উপায়, উত্তর দিকে সদর দরজাটা। গলার পৈতেটা প্রাণপণে আঁকড়ে ধরে ইষ্টনাম জপ্তে করলাম। দক্ষিণের দরজা এখনও সেই অশুভ অমঙ্গলকারী সত্তাটি অনবরত আঘাত করে চলেছে। আমি কোনো দিকে না তাকিয়ে শটান সদর দরজা পার হয়ে এসে পড়লাম বড় রাস্তায়। পেছন থেকে কানে তখনও ভেসে আসছে সেই রক্ত জল করার ঢুমঢুম শব্দ। একেই এই উত্তাল বাড়িধারা বর্ষণ, তার উপর ডিসেম্বর মাসের হিমেল হাওয়া। একে কি আর সান্যালবাবুর মান্ধাতা আমলের ছাতা রুখতে পারে? কিন্তু ঘরের ভিতরে ঘাপটি মেরে বসে থেকে বাইরের সেই রহস্যময় বিভীষিকার সাথে সাহচর্য করার চাইতে এই কষ্ট অনেক বেশি সুখকর। অবশ্য এখন আমার প্রধান সমস্যা হলো এই যে আজ পুরো রাতটা আমি কাটাই কোথায়? অনিদূরেই হরিয়ানা রাজ্য সড়ক পরিবহনের বাস ডিপো আছে। ব্যস্ত জায়গা, সারা রাত ধরে ওখানে লোকের আনাগোনা লেগেই থাকে। সিদ্ধান্ত নিলাম যে রাতটা কোনো মতে ওইখানে কাটাবো। সকাল হলে যা হয় একটা কিছু দেখা যাবে। যেমন ভাবনা তেমনই কাজ। সেই উন্মাদ বৃষ্টির সাথে মোকাবিলা করতে করতে এগিয়ে চললাম বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে। ভোরের আলো খুঁটতেই চোখ কচলে উঠে পড়লাম। যতই ঘুমানোর চেষ্টা করি না কেন, কিন্তু একটা সরকারি বাসের ভাঙাচোরা ওয়েটিং রুমের ভিতরে পাতা বেঞ্চে শুয়ে কি আর বাড়িতে শোবার আনন্দটা পাওয়া যায়? হাত মুখ ধুয়ে এসে বাইরে দাঁড়ালাম। বৃষ্টি থেমে গিয়ে আকাশ কিছুটা পরিষ্কার হয়ে গেছে। ব্রহ্ম মুহূর্তে উঠে সূর্যোদয় দেখতে দেখতে মনের হারানো বল কিছু হলেও ফিরে পেলাম। কিঞ্চিত হালকা জলখাস করে আবার পা বাড়ালাম বাড়ির পথে। পাড়ায় ঢুকতেই আমার প্রতিবেশিনী শ্রীমতী শর্মার সঙ্গে আমার চোখাচোখি হয়ে গেল। হাতে এক পেলা চা বা কফি নিয়ে তিনিও তার বাড়ির সামনে রাখছিল মতো বারান্দায় সূর্যোদয়ের দৃশ্য অনুভব করছিলেন বোধহয়। আমার দিকে নজর পড়তেই হাঁক পারলেন, আরে সায়নবাবু যে, তা এত সকাল সকাল এই দিক পানে কি মনে করে আসা হয়েছে শুনি? প্রাতভ্রমণে বেরিয়েছেন বুঝি? ওই আর কি, কাষ্ঠ হাসি এসে বললাম। লাইট এসছে? আর বলবেন না, বৃষ্টির দুর্যোগ খানিক আগে থেমে গেল, কারেন্ট এখনো আসেনি। শুনলাম নাকি চৌমাথার মোড়ে বসানো ট্রান্সফরমারটা পুড়ে গেছে। মেরামতের কাজ চলছে বটে, কিন্তু লাইট আসতে সময় লাগবে। রাতে ভালো করে ঘুমই হয়নি। কাল রাতের কথা উঠতেই একটা মতলব আমার মাথায় এলো। শ্রীমতী শর্মা তো এইখানে থাকছেন প্রায় বছর 10 হলো। ওনাকে কালকের ঘটনার সম্বন্ধে ঘুরিয়ে জিজ্ঞাসা করলে কেমন হয়? হয়তো কোনো কাজের কথা বেরিয়ে পড়তে পারে। বাজিয়ে দেখতে আর ক্ষতি কি? আচ্ছা মিসেস শর্মা, এই পাড়ায় কি চোরের উপদ্রব আছে নাকি? আমার এই আকস্মিক ও অদ্ভুত প্রশ্নের জন্য মোটেও প্রস্তুত ছিলেন না শর্মাগিন্নি। আমতা আমতা কোনো বললেন, এতদিন এই পাড়ায় আছি, কখনো একটা চামচ চুরি হওয়ার খবরও আজ অবধি পাইনি। কেন বলুন তো, আপনার কি কোনো জিনিস হারিয়ে গেছে? না, তবে কাল রাত্রে প্রায় 1:30-2 নাগাদ কেউ আমার বাড়ির দরজা পেটাচ্ছিল, উঠোনের দিকের দরজাটা। দেখলাম আমার এই কথা শোনা মাত্রই শর্মাগিনীর ফসা মুখটা ছাইয়ের মতো সাদা হয়ে গেছে। আরে ও কিছু না, উনি কথা ঘোরানোর ছলে বললেন, হাওয়া টাওয়ার শব্দ পেয়েছেন বোধহয়। এবার আমার ভীষণ রাগ হলো। খানিক চিৎকার করেই বললাম, আপনি কি আমায় এতটাই অবুঝ ভাবেন যে আমি বাতাসের ধাক্কা আর দরজায় কিল মারা শব্দের মধ্যে পার্থক্য খুঁজে পাবো না? আপনি নিশ্চয়ই কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। বেগতিক বুঝতে পেরে শ্রীমতী শর্মা কেমন যেন মুষড়ে পড়লেন। খানিকক্ষণ চুপ করে থেকে তিনি বলে উঠলেন, কিছু মনে না করলে কি আপনি একটু ভিতরে আসতে পারবেন? এই সব কথা এইখানে বলাটা ঠিক নয়। বুঝতেই তো পারছেন, কথা 5 কান হতে সময় লাগে না। বুঝলাম, কড়া করে ধমক দেওয়ার ওষুধটা ভালোই ধরেছে।
তাই আর কোনো বাক্য ব্যয় না করে ঘরের ভিতর প্রবেশ করলাম। আমাকে বসতে বলে শ্রীমতী শর্মা আমার জন্য চা আনতে গেলেন। কিছুক্ষণ পরেই ফিরে এসে আমার হাতে কাপটা ধরিয়ে দিয়ে বললেন, আমি আপনাকে যা বলতে চলেছি আপনার হয়তো তার পুরোটাই অবিশ্বাস্য বা পাগলের প্রলাপ বলেই মনে হবে, কিন্তু এই ঘটনাটা একদমই সত্যি। আর একটা কথা, আপনি কিন্তু ঘুণাক্ষরেও কাউকে বলবেন না যে এই ঘটনার কথা আমি আপনাকে জানিয়েছি, কারণ আপনার বাড়িওয়ালা বারংবার আমাদের অনুরোধ করেছেন যে আমরা যেন এই রহস্য কাউকে ফাঁস না করি। এতে ভাঁড়ে টেপেতে যেমন অসুবিধা হবে, বাড়ির দুর্নামও হবে তেমনই। কিন্তু আপনি আমার ছোট ভাইয়ের মতো, তাই আপনার প্রাণ রক্ষা করাও আমার দায়িত্ব বটে। কিচ্ছু চিন্তা করবেন না মিসেস শর্মা, আপনি শুধু আমায় সত্যি ঘটনাটি বলুন। শুনুন তবে। গলা খাকড়ি দিয়ে তিনি বলতে আরম্ভ করলেন, আজ থেকে প্রায় বছর 4 আগেকার কথা। তখন আপনার বাড়িওয়ালা সপরিবারে এই বাড়িতেই থাকতেন। বেশ সুখের সংসার ছিল তাদের। কিন্তু পরে কার যে কুনজর লেগেছিল ওই পরিবারে, একদিন আপনার বাড়িওয়ালা এবং তার স্ত্রীর মধ্যে কোনো এক ব্যাপার নিয়ে তুমুল অশান্তি বাঁধে। তখনকার মতো ঝগড়াঝাঁটি মিটে গেলেও কর্তা হয়তো গিন্নিকে রাগের মাথায় এমন কোনো কথা বলেছিলেন যার ক্ষোভ গিন্নির মনে থেকে যায়। সেই রাতেই ওই দক্ষিণের উঠোনে আত্মহত্যা করেছে। গায়ে কেরোসিন ঢেলে পুড়ে মরেছিল বেচারি। সেই রাতটাও ছিল কালকের মতোই ঝড়ো জলের রাত। এই ঘটনার পর কর্তা হয়তো যথাযথভাবে তার স্ত্রীর সাধ্য শান্তি করাতে পারেননি। তাই অভাগিনী বউটার আত্মাটা মুক্তি পেল না। শত হোক অপঘাতে মৃত্যু তো। সেই জন্য এই ঘটনার পরেও ওকে মাঝে মধ্যেই দেখা যেত, বিশেষ করে বর্ষার রাতে, আলো না থাকলে। একটানা বলার পর শ্রীমতী শর্মা আমার দিকে চাইলেন। আমার আতঙ্কিত মুখ দেখে একটু স্মিত হেসে বললেন, ও কারোর কোনো খোঁজই করে না সায়নবাবু, কিন্তু একটা গৃহস্থ বাড়ির ওপর একটা অতৃপ্ত প্রেতাত্মার ছায়া জড়িয়ে থাকাটা মোটেই মঙ্গলজনক নয় বলে আমি মনে করি। তাই আপনি আমার পরামর্শ মেনে নিন। ওই অভিশপ্ত বাসা আপনি যত তাড়াতাড়ি সম্ভব ত্যাগ করুন, আর পারলে আপনার 2 বন্ধুকেও তাই করতে বলুন। তার বলতে একটা ফাঁপা হাসি হেসে বললাম, আচ্ছা মিসেস শর্মা, আপনাকে অনেক ধন্যবাদ। এইবার আমি উঠি। নিজের বাড়িতে ফিরে এসে খাটের ওপর ধপ করে বসে পড়লাম। পাংশু মুখে উঠোনের দরজাটার দিকে তাকালাম। না, দরজা অক্ষতই আছে। তবে এতক্ষণে আমার কাছে এটা বোধগম্য হলো যে কাল রাতে জানলার গড়ার ধরে দাঁড়িয়ে থাকা ওই ছায়াময়ী নারী মূর্তিটা আসলে কে ছিল। এবং আমার এটাও বুঝতে বাকি রইল না যে কেন আমার সহৃদয় বাড়িওয়ালা তার নিজস্ব বাড়ি থাকা সত্ত্বেও পরের বাড়িতে ভাড়াটে হয়ে বসে থেকে মাসে মাসে ভাড়া গুনছেন। যাকগে, আমি আর বেশি সাহস দেখালাম না। কিছুদিনের মধ্যেই অন্য একটা বাড়ি দেখে আমার লটবহর নিয়ে ওখান থেকে চুপচাপ সটকে পড়লাম। গল্পটা এখানেই শেষ হলো। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমাদের ভিডিও সবার আগে পেতে পারেন।